খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। এবার নির্বাচন কমিশনের এসআইআর শুনানির নোটিশ পৌঁছালো ফুরফুরা শরীফে। শুধু এক জেলাতেই 103, ভয়াবহ ভাইরাস নিপার উপসর্গে শতাধিক কোয়ারেন্টাইনে, হারহিম আতঙ্ক। কোন কোন ওবিসি শংসাপত্র গ্রহণযোগ্য, বিজ্ঞপ্তি জারি। গেরুয়া রাজ্যে 95টি আসন জিতে ভিত শক্ত করল মিম। দেখ কেমন লাগে, মমতার বিরুদ্ধে 100 কোটি টাকার মানহানির মামলা, খেলা জমিয়ে দিলেন শুভেন্দু। এসআইআর এর শুনানিতে শুধুই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জমা দেওয়া ভোটারদের কি করতে হবে জানিয়ে দিল কমিশন। আসছি বিস্তারিত খবরে। এবার নির্বাচন কমিশনের এসআইআর শুনানির নোটিশ পৌঁছালো ফুরফুরা শরীফে। ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকের হাতে এবার পৌঁছালো এসআইআর শুনানির নোটিশ। নির্বাচন কমিশনের পাঠানো এই নোটিশ ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক। ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকের হাতে এবার পৌঁছালো এসআইআর শুনানির নোটিশ। নির্বাচন কমিশনের পাঠানো এই নোটিশ ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক ও সংখ্যালঘু হেনস্থার অভিযোগে সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। তহা সিদ্দিকী নিজেই এই নোটিশ পাওয়ার কথা প্রকাশ্যে জানান এবং বলেন, এসআইআর এর নাম করে কিভাবে মানুষকে বিরক্ত করা হয় তার জ্বলন্ত প্রমাণ আমি নিজেই। তহা সিদ্দিকের দাবি শুধু তাঁকেই নয়, তাঁর প্রাত বাবার নামেও নাকি শুনানির নোটিশ পাঠানোর প্রস্তুতি চলছে। আমার আব্বা বহু আগেই মারা গিয়েছেন, তবুও শুনছি তাঁর নামেও নোটিশ আসবে। এই মন্তব্যে প্রশাসনিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর অভিযোগ, এসআইআর এর আড়ালে পরিকল্পিতভাবে বাংলার সংখ্যালঘু মুসলমানদের নিশানা করা হচ্ছে। ফুরফুরা পঞ্চায়েত এলাকার পরিসংখ্যান তুলে ধরে তহা সিদ্দিকী জানান, সেখানে মোট ভোটার সংখ্যা প্রায় 14,000। তার মধ্যে 7,000 মানুষের কাছে এসআইআর এর শুনানির নোটিশ পৌঁছেছে। আশ্চর্যের বিষয়, এই 7,000-এর মধ্যে প্রায় 6,850 জনই মুসলমান। তার দাবি, শুধু ফুরফুরা নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়েই যেখানে এসআইআর নোটিশ যাচ্ছে সেখানে সংখ্যালঘু মুসলমানদের সংখ্যায় বেশি। এই তথ্য সামনে এনে তিনি সরাসরি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন তুলেছেন। তহা সিদ্দিকীর আরও অভিযোগ, এসআইআর পুরোপুরি বিজেপির ইন্ধনে করা হচ্ছে। বিজেপির মাথায় ঢুকেছে পশ্চিমবঙ্গে মুসলমানরা তৃণমূলকে ভোট দেবে, তাই মুসলমান ভোট কিভাবে বাদ দেওয়া যায় সেই চক্রান্ত চলছে। তিনি স্পষ্ট করে বলেন, বাংলার একটা মুসলমানের নামও ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে না। আমরা ভারতবর্ষের নাগরিক, এখানেই আমাদের বসবাস। শুধু মুসলমানরাই নয়, তহা সিদ্দিকীর দাবি অনুযায়ী ফুরফুরা এলাকায় প্রায় 150 হিন্দু পরিবারও এসআইআর নোটিশ পেয়েছে। তার অভিযোগ, ওরাও তৃণমূলকে ভোট দেয় বলেই নোটিশ পাঠানো হয়েছে। অর্থাৎ যারা তৃণমূলকে ভোট দেবে তাদেরই এসআইআর নোটিশ পাঠাও, এটাই পুরো চক্রান্ত। এই মন্তব্য রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের আগুনে ঘি ঢেলেছে। এই আবহে ফুরফুরা শরীফের আরও এক পীরজাদা সাফির সিদ্দিকীর নেতৃত্বে আসন্ন এক বড় কর্মসূচির ঘোষণা করা হয়েছে। জানুয়ারি মাসের শেষের দিকে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজন করা হবে লক্ষ্য কণ্ঠের সংবিধান পাঠ। এই কর্মসূচিতে ফুরফুরা শরীফের পীরজাদাদের একাংশ, বিভিন্ন মুসলিম সংগঠনের প্রতিনিধি এবং বিশিষ্ট বুদ্ধিজীবীরা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য, এর আগে ব্রিগেডে লক্ষ্য কণ্ঠে পাঠ এর নজির রয়েছে। গত ডিসেম্বর মাসে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানের আয়োজন করেছিল সনাতন সংস্কৃতি সংসদ। সেই মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এমনকি 2023 সালেও একই উদ্যোগে ব্রিগেডে গীতা পাঠ অনুষ্ঠিত হয়েছিল। তবে লক্ষ্য কণ্ঠের সংবিধান পাঠ এই প্রথম। সাফির সিদ্দিকী স্পষ্ট ভাষায় জানিয়েছেন, আমরা গীতা পাঠের পাল্টা হিসাবে এটা করছি না। প্রত্যেকেরই নিজের ধর্ম পালনের অধিকার আছে, আমরা হিংসা বাড়াতে চাই না। তার বক্তব্য, এই কর্মসূচির মূল লক্ষ্য সংবিধান রক্ষা।
রক্ষা। রাজনৈতিক দলের নেতারা নিজেদের স্বার্থে সংবিধানের বিকৃতি ঘটাচ্ছে। আগামী দিনে যাতে এটা না হয় সেই কারণেই আমরা লক্ষ্য কণ্ঠে সংবিধান পাঠ করব বলেছেন তিনি। সব মিলিয়ে এসআইআর নোটিশ, সংখ্যালঘু হেনস্থার অভিযোগ এবং ব্রিগেডের আসন্ন কর্মসূচি, এই তিনটি বিষয় মিলিয়ে রাজ্যের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি যে আরো উত্তপ্ত হতে চলেছে তা বলাই বাহুল্য। ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকীর হাতে এবার পৌঁছালো এসআইআর শুনানির নোটিশ। মারণ ভাইরাসের সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য সতর্ক সব মহল। কিন্তু এরই মধ্যে জ্বর, সর্দি, কাশি ও বমির উপসর্গ নিয়ে ভর্তি এক মহিলার মৃত্যুতে আতঙ্ক ছড়িয়েছে। নিপার মতো মারণ ভাইরাসের সংক্রমণের কি মৃত্যু ওই মহিলার? ওই মহিলাই কি নিপার প্রথম মৃত্যু রাজ্যে? উত্তর মেলেনি, কারণ নমুনা পরীক্ষার আগে মৃত্যু হয় ওই মহিলার, কিন্তু ওই মহিলার উপসর্গ মিলে যাচ্ছে নিপা উপসর্গের সঙ্গে, আর তারপরই নতুন করে ছড়িয়েছে আতঙ্ক। নিপা ভাইরাসের প্রকোপের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে রাজ্যের স্বাস্থ্য দপ্তর একটি 5 সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল গঠন করেছে, যারা নিপা আক্রান্ত রোগী, সন্দেহভাজন ব্যক্তি, তাদের পরিবার এবং স্বাস্থ্যকর্মীদের জন্য একটি বিস্তারিত নির্দেশিকা বা গাইডলাইন তৈরি করেছেন। নিপা ভাইরাসে নার্সের আক্রান্ত হওয়ার পর শুক্রবার পর্যন্ত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও পরিবারের সদস্য সহ মোট 103 জনকে হোম কোয়ারেন্টাইন পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়রাম হেমব্রত। তিনি জানিয়েছেন, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে যে হাউস স্টাফ রোগীর ক্লোজ কন্ট্যাক্টে ছিলেন তাকে কলকাতার বেলেঘাটা আইডিতে ভর্তি করা হয়েছে। তার পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। একই সঙ্গে তিনি জানিয়েছেন, এখনো পর্যন্ত যে 80 জনের স্যাম্পল পাঠানো হয়েছিল তার মধ্যে 18 জনের রিপোর্ট ইতিমধ্যেই চলে এসেছে। এই 18 জনের মধ্যে 14 জন বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের এবং কাটোয়া হাসপাতালের 4 জন। প্রত্যেকেরই রিপোর্ট নেগেটিভ। এটা স্বস্তির কারণ। কোন কোন ওবিসি শংসাপত্র গ্রহণযোগ্য? ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় ওবিসি শংসাপত্রের বৈধতা সংক্রান্ত জটিলতার অবসান হয়েছে। কলকাতা হাইকোর্টের রায় মেনে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এসআইআর প্রক্রিয়ায় কোন কোন ওবিসি শংসাপত্র গ্রহণযোগ্য হবে তা নিয়ে একটি বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে বলা হয়েছে, 2010 থেকে 2024 সালের মধ্যে ইস্যু হওয়া ওবিসি শংসাপত্রগুলি কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী বৈধ দলিল হিসাবে গণ্য হবে এবং এসআইআর প্রক্রিয়ায় এই শংসাপত্রের ভিত্তিতে ভোটারদের দাবি আপত্তি নিষ্পত্তি করা যাবে। একই সঙ্গে সমস্ত জেলা নির্বাচন আধিকারিককে ইআরওদের আদালতের নির্দেশ কঠোরভাবে মানার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের পর্যবেক্ষণ ছিল, 2010 সালের আগে ইস্যু করা ওবিসি শংসাপত্রগুলি 66টি শ্রেণীর ক্ষেত্রে বৈধ নয়। সেই কারণে 2010 সালের আগে যেসব ওবিসি শংসাপত্র ইস্যু করা হয়েছিল সেগুলি এসআইআর প্রক্রিয়া গ্রহণ করা হবে না বলে জানানো হয়েছে। আদালতের নির্দেশের পর রাজ্য সরকার নতুন করে পিছিয়ে পড়া শ্রেণীর তালিকা নির্ধারণের জন্য সমীক্ষা চালায় এবং বিজ্ঞপ্তি জারি করে। সেই নতুন তালিকার ভিত্তিতেই 2010 সালের পর থেকে ইস্যু হওয়া ওবিসি শংসাপত্রগুলিকে আইনগতভাবে বৈধ বলে গণ্য করা হয়েছে। পাশাপাশি 2025 সালের 13ই ডিসেম্বর নির্বাচন কমিশন এসআইআর 2026-এর জন্যই নতুন নথিভিত্তিক শংসাপত্র গ্রহণের অনুমোদন দিয়েছে। এই সিদ্ধান্তের ফলে এসআইআর প্রক্রিয়ায় ওবিসি পরিচয় ভিত্তিতে দাবি আপত্তি জানানো ভোটারদের ক্ষেত্রে আর অনিশ্চয়তা থাকছে না বলে প্রশাসনিক মহলের মত। আদালতের নির্দেশ মেনে রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের সমন্বয়ে নেওয়া এই পদক্ষেপ এসআইআর প্রক্রিয়াকে আইনগতভাবে মজবুত করবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। মহারাষ্ট্রের পৌর নির্বাচনের ফলাফল গেরুয়া শিবিরকে বিপুল স্বস্তি দিলেও রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চার কেন্দ্রে উঠে এলো মিম। 2026 সালের মহারাষ্ট্র পৌর ভোটে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট মহারাষ্ট্রের পৌর নির্বাচনের ফলাফল গেরুয়া শিবিরকে বিপুল স্বস্তি দিলেও আইমিম রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চার কেন্দ্রে উঠে এলো মিম। 26 সালের মহারাষ্ট্র পৌর ভোটে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট একচেটিয়া দাপট দেখিয়ে অধিকাংশ পৌরসভায় কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে। কিন্তু এই জয়ের মাঝে যে বিষয়টি গেরুয়া শিবিরকে ভিতরে ভীত সতর্ক করে তুলেছে তা হলো আসাদউদ্দিন ওয়াইসির নেতৃত্বাধীন অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের অভূতপূর্ব উত্থান। এই নির্বাচনে মিম রাজ্যের 29টি পৌর নিগমের মধ্যে 13টিতেই নিজেদের উপস্থিতি জানান দিয়েছে। মোট 95টি আসনে জয় পেয়েছে দলটি, যা মহারাষ্ট্রের নগর
ওর রাজনীতিতে মিমের ইতিহাসে এক বড় মাইল ফলক। বিশেষ করে মুম্বাইয়ের মতো মেগা সিটিতে একাধিক ওয়ার্ডে জয় পেয়ে শক্ত ভিত তৈরি করেছে ওয়ালসির দল। মুম্বাই পৌর নিগম নির্বাচনে মিমের পারফরমেন্স রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি চমক সৃষ্টি করেছে। একদিকে বিজেপি শিবসেনা জোটের দাপট, অন্যদিকে কংগ্রেস ও এনসিপির দুর্বল ফল। এই আবহে মিমের প্রবেশ বহু সমীকরণ বদলে দিতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মুম্বাইয়ের মানকুর্দ এলাকায় মিমের জয় বিশেষ তাৎপর্যপূর্ণ। এই এলাকায় এতদিন সমাজবাদী পার্টির নেতা আবু আজমির শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত ছিল। সেখানে মিমের প্রার্থী জয়ী হওয়ায় এসপির প্রভাব বড় ধাক্কা খেয়েছে। সম্প্রতি মুখ্যমন্ত্রীর একটি মন্তব্যকে কেন্দ্র করে বাড়তি হাতিয়ার পেয়ে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আইপ্যাকের দপ্তর এবং প্রতীক জৈনের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশির পরেই সেখানে পৌঁছে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তীতে তিনি কয়লার টাকা শুভেন্দু অধিকারীর মাধ্যমে অমিত শাহের কাছে যায় বলে একটি সভা থেকে মন্তব্য করেছিলেন। আর তারপরে গোটা ঘটনায় উপযুক্ত প্রমাণ দিতে হবে মুখ্যমন্ত্রীকে বলে তাকে একটি নোটিশ পাঠিয়ে সময়সীমা বেঁধে দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। কিন্তু এখনো পর্যন্ত সেই সময়সীমা পার হয়ে গেলেও মুখ্যমন্ত্রী তার বক্তব্য জানাননি, যার পরিপ্রেক্ষিতে সম্প্রতি শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছিলেন যে তিনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করবেন। অবশেষে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে 100 কোটি টাকার মানহানির মামলা দায়ের করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রতি পদে পদে শাসক দলকে চ্যালেঞ্জ জানাচ্ছেন। রাজনৈতিকভাবে তো বটে, আইনের দরজাতে গিয়েও প্রতি মুহূর্তে কি করে তৃণমূল সরকার এবং তাদের প্রশাসনকে জব্দ করতে হয় তা দেখিয়ে দিচ্ছেন তিনি। এসআইআরের শুনানিতে শুধুই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জমা দেওয়া ভোটারদের কি করতে হবে জানিয়ে দিল কমিশন। এসআইআরের জন্য আগেই 13টি নথির কথা উল্লেখ করেছিল কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে জেলা নির্বাচনী আধিকারিকদের বৈঠকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে বৈধ নথি হিসাবে গ্রহণ করার বিষয়ে আলোচনা হয়েছিল। বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার বৈধ নথি হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণ করা হবে না বলে আগেই জানিয়েছিল নির্বাচন কমিশন। তাই শুনানিতে যেসব ভোটার শুধুমাত্র অ্যাডমিট কার্ড জমা দিয়েছেন তাদের আবার নথি দিতে হবে, এমনটাই বলছে কমিশন। এসআইআরের জন্য আগেই 13টি নথির কথা উল্লেখ করেছিল কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে জেলা নির্বাচনী আধিকারিকদের বৈঠকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে বৈধ নথি হিসাবে গ্রহণ করার বিষয়ে আলোচনা হয়েছিল। তারপরে সিইও দপ্তর থেকে এই মর্মে নির্বাচন কমিশনের সদর দপ্তরে প্রস্তাব পাঠানো হয়, কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে বৈধ নথি হিসেবে গ্রাহ্য করার প্রস্তাব খারিজ করে দেয় কমিশন। এসআইআরের জন্য কমিশন যে 13টি নথির কথা বলেছেন সেগুলি হলো কেন্দ্র বা রাজ্য সরকারের দেওয়া পরিচয়পত্র, পেনশন পেমেন্ট অর্ডার, 1987 সালের 1 জুলাইয়ের আগের নথি, জন্মের শংসাপত্র, পাসপোর্ট, শিক্ষাগত শংসাপত্র, ডোমিসাইল শংসাপত্র, বনাধিকার শংসাপত্র, জাতিগত শংসাপত্র, জাতীয় নাগরিক পঞ্জিতে নাম, বংশতালিকার শংসাপত্র, সরকারের দেওয়া জমির নথি, আধার কার্ড, বিহারের এসআইআর নথি। নো ম্যাপিং এবং এনুমারেশন ফর্মে তথ্যগত অসঙ্গতির জন্য খসড়া ভোটার তালিকায় নাম থাকা ভোটারদের একাংশকে শুনানির জন্য ডাকছে কমিশন। শুনানিতে কমিশন নির্ধারিত নথির মধ্যে যে কোনো একটি দেখাতে হবে সংশ্লিষ্ট ভোটারকে, তারপর সেই নথি খতিয়ে দেখবে কমিশন। এসআইআরের জন্য আগেই 13টি নথির কথা উল্লেখ করেছিল কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে জেলা নির্বাচনী আধিকারিকদের বৈঠকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে বৈধ নথি হিসাবে গ্রহণ করার বিষয়ে আলোচনা হয়েছিল। বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার বৈধ নথি হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণ করা হবে না বলে আগেই জানিয়েছিল নির্বাচন কমিশন। তাই শুনানিতে যেসব ভোটার শুধুমাত্র অ্যাডমিট কার্ড জমা দিয়েছেন তাদের আবার নথি দিতে হবে, এমনটাই বলছেন কমিশন। এসআইআরের জন্য আগেই 13টি নথির কথা উল্লেখ করেছিল কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে জেলা নির্বাচনী আধিকারিকদের বৈঠকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে বৈধ নথি হিসাবে গ্রহণ করার বিষয়ে আলোচনা হয়েছিল। তারপরে সিইও দপ্তর থেকে এই মর্মে নির্বাচন কমিশনের সদর দপ্তরে প্রস্তাব পাঠানো হয়, কিন্তু
মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে বৈধ নথি হিসাবে গ্রাহ্য করার প্রস্তাব খারিজ করে দেয় কমিশন।